আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মামলা তুলে নেওয়ার ব্যাপারে এবং তাকে পূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য যে 1 নম্বর 2 নম্বর পয়েন্ট যেটা ছিল, যেটা আমি বলেছিলাম যে জয়শঙ্কর যে ডেকে পাঠিয়েছেন সেটা নিয়েই সম্ভবত আলোচনা হবে, তো সেটা নিয়েই আলোচনা হয়েছে এবং ফিক্সড ডেট জানতে চেয়েছেন জয়শঙ্করজি। বলেছেন আমি খুব ব্যস্ত মানুষ, আমার সময় খুব কম, কম কথায় আসল কাজটা করুন, কম কথার মধ্যে। কারণ জয়শঙ্করজিরও প্রচুর ওভারলোডেড জয়শঙ্করজি, মানে যেখানে এখন কমনওয়েলথে ওখানে গেছে সেখানে লম্বা লাইন পড়েছে তার সঙ্গে দেখা করার জন্য। তিনি 5-7 মিনিটের মতো বেশি কথা বলতে পারছেন না। মানে এটা খলিলুর রহমানের কথা যে তিনি এত ওভারলোডেড, তিনি মেজাজ হারাচ্ছেন না, কিন্তু সবাইকে অল্প অল্প সময় ভাগ করে করে দিচ্ছেন এবং কাজের কথাটুকু বলে বেরিয়ে যাও, এইটা হচ্ছে ব্যাপার। এখন ফিক্সড ডেট যেটা জানতে চাওয়া হয়েছে সেটা আপনাদের ওইখানে যখন বৈঠক হয় সেই সময়তে আপনাদের আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে ফোন করা হয়। আসাদুজ্জামানকে ফোন করে বলা হয় যে বিশেষ একটা আপনারা কমিটি করুন, কমিটি করে 16 তারিখের মধ্যে, এই মাসের 16 তারিখের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা মানে আদালতের কাছে পেশ করতে হবে যে আমরা এরকম কোনো এই যে 12টা হত্যা মামলা, বিভিন্ন 12টা হত্যা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, সেই হত্যা মামলাগুলো আমরা তুলে নিতে চাই, কারণ এগুলো হচ্ছে ফলস, ফেব্রিকেটেড। মানে ফলস অ্যান্ড ফেব্রিকেটেড, সেটা কিন্তু এর আগেও কিন্তু যিনি আইনজীবী তিনিও কিন্তু তুলেছিলেন যে এইগুলো ফলস এবং ফেব্রিকেটেড, প্রমাণিত, ওই চার্জশিটের মধ্যে প্রমাণিত। এই 16 তারিখের মধ্যে এইটা ভারতবর্ষকে জানাতে হবে, জানালে পরে ভারতবর্ষ সেই অনুযায়ী কাজ করবে, পরবর্তী কাজগুলো করবে। মানে হেল্প করার ব্যাপারটা, বাংলাদেশকে হেল্প করার ব্যাপারটা পরবর্তী পর্যায়ে পড়বে। আচ্ছা, আপনারা তো জানেন যে সবাই কালকেই আপনারা জেনে গেছেন যে 87 জন সমন্বয়ক আপনাদের সমস্ত রিজাইন করেছে, একযোগে 87 জন রিজাইন করেছে। এখন রিজাইন করার কারণটা কি? রিজাইন করার কারণটা হচ্ছে যে পাপ করেছিল না, সে পাপ থেকে হাত দিয়ে ফেলার চেষ্টা, যে আমি তো আর এখন সমন্বয়ক নেই, তোমাদের উপরে যে অত্যাচার করেছিলাম আমরা ওর মধ্যে আমরা নেই, আমরা দল ছেড়ে দিয়েছি, আমাদের সঙ্গে পোষায়নি, আমরা ওর মধ্যে ছিলাম না। কিন্তু তা করে কি আর নির্বাচনে যাবে? এখন ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে সীমান্ত অতিক্রম করে, কোন কোন সীমান্ত? ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, এই সীমান্তগুলো পেরিয়ে আরো সীমান্ত আছে, এই সীমান্তের 4টি নাম আমার কাছে এসছে। এই সীমান্ত পেরিয়ে দলে দলে আওয়ামী লীগ নেতারা যারা ভারতে অবস্থান করছিলেন তারা নিজ নিজ বাসস্থানে ফিরে যাচ্ছেন এবং তারা গিয়ে আস্তে আস্তে দলের হাল ধরবেন। সেটা কিন্তু শেখ হাসিনার নির্দেশ এবং তারা অলরেডি ফিরতে শুরু করেছেন। এই যে ফিরতে শুরু করেছে না, যখনই আওয়ামী লীগ নেতারা, তখনই এদের প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার জোগাড়, যে আওয়ামী লীগ যদি পথে নামে তাহলে আমাদের কি অবস্থা হবে। তো তারা ঝটপট ডিসিশন নিয়ে একই কমিটির 87 জন পুরো একসঙ্গে রিজাইন করে দেয়। এর আগে রিজাইন করেছে, টুকটাক এদিক ওদিক রিজাইন করেছে, কিন্তু একসঙ্গে একটা জেলা কমিটির, উপজেলা কমিটির 87 জন একেবারে একসঙ্গে রিজাইন করাটা, এটা কিন্তু কখনো এর আগে ঘটেনি। এটা কিন্তু একটা বড় ব্যাপার। এটা কিন্তু মানে এনসিপির পক্ষে কিন্তু খুব একটা খারাপ নিদর্শন, কারণ এনসিপি কিন্তু ধীরে ধীরে দুর্বল হচ্ছে। আমি বলেছিলাম না, সব কটাকে রাস্তা দিয়ে দৌড় করাবে, জামা কাপড় একেবারে ছিঁড়ে লেংটি পরে দৌড় করাবে। এদের অবস্থা ধীরে ধীরে সেই দিকে যাচ্ছে। এবার আমি যেগুলো বলেছিলাম 18 মাস আগে, তখন আমাকে তো অনেক কথা বলেছিলেন আপনারা, অনেক সমালোচনা করেছিলেন। এখন দেখুন সেই দিকে আস্তে আস্তে যাচ্ছে কিনা। ভারতবর্ষে একটা গুলি না চালিয়ে শুধু কূটনীতির মাধ্যমে একটা সরকারকে ফেলে দিল, যেটা সিআইএ বসিয়েছিল।
আবার একটা নতুন সরকারকে বসিয়ে দিয়ে এবং তাকে দিয়ে এই সমস্ত কাজকর্মগুলোকে সমস্ত কমপ্লিট করানো হচ্ছে। তো যাই হোক, এখন আরো আওয়ামী লীগ নেতারা তারা কিন্তু জামিন পাচ্ছেন, যেমন ঢাকা, কুমিল্লা, সাভার, যশোর, সাতক্ষীরা, চাঁদপুর, এই 14 জন আওয়ামী লীগ নেতার জামিন অলরেডি হয়ে গেছে। বাকি যারা আওয়ামী লীগ নেতারা জামিনের এতে রয়েছেন, পাইপলাইনে রয়েছেন, তারা হলেন 297 জন আপাতত পাইপলাইনে রয়েছেন। তারপরে তো আরো আরো আস্তে আস্তে আসবে। নিরাপরাধ সাংবাদিক যারা আছেন তাদেরকে ইমিডিয়েটলি, মানে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদেরকে ইমিডিয়েটলি ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। এটাও কিন্তু শর্তের মধ্যে ছিল যে আপনার সাংবাদিক, মানবাধিকার কর্মী, তারপর শিল্পী, সাহিত্যিক, তারপরে বুদ্ধিজীবী যারা রয়েছে তাদেরকে বিভিন্ন মামলায় আপনারা অ্যারেস্ট করে নিয়েছেন, সেগুলোকে ছাড়তে হবে। সেই ছাড়ার প্রক্রিয়াটাও কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ দেখুন আস্তে আস্তে কিরকম হচ্ছে, ভারতের সঙ্গে সম্পর্কটা কিন্তু তারেক রহমান ধীরে ধীরে সব স্বাভাবিক করার চেষ্টা করছেন। মুখে কিছু বলছেন না, তিনি ভেতরে 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 এই জিনিসটা করে যাচ্ছেন। এখন কথা হচ্ছে তিনি যদি ওপরে ওপরে করতে যান তাহলে আবার ভারত বিরোধী যে চক্রটা আছে, যদিও এখন খুব নেমে এসছে, এখন আর ওই শোনা যায় না ভারতীয় পণ্য বর্জন করো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা না পিন্ডি, এই সমস্ত এখন তো অনেক সব বন্ধ হয়ে গেছে। করে দেখেছে যে ভারতবর্ষ ছাড়া তাদের কোনো গতি নেই। এখন তারা নিজেরাই বুঝতে পারছে। আমার কমেন্ট দেখলে বোঝা যায় এখন সব শুধরে গেছে, সব ভালো ছেলে হয়ে গেছে। ভালো ছেলে পাওয়া খুব মুশকিল দাদা। তো যাই হোক, আচ্ছা, এই যে আওয়ামী লীগকে যে ব্যান করার ব্যাপারটা, এটা একটা নির্বাহী আদেশের মাধ্যমে কোর্টের কাছে দেওয়া হচ্ছে, কোর্টের ঘাড়ে ফেলে দেওয়া হলো, কোর্ট মারফত এটাকে বাতিল করানো হবে। নির্বাহী আদেশের মাধ্যমে যেটা করা হয়েছে সেটা কিন্তু 30 তারিখের মধ্যে করতে হবে, 31 নয়, 30 তারিখের মধ্যেই করতে হবে এটা। আর আওয়ামী লীগের নেত্রীর ব্যাপারটা হচ্ছে 16 তারিখের মধ্যে সমস্যার সমাধান করতে হবে। সীমিত আকারে আওয়ামী লীগের মিছিল এবং তাদের অফিস খোলা এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার ব্যাপারে কোনো বাধা দেওয়া যাবে না। এটা ভারতের পরিষ্কার মত। সীমিত আকারে আস্তে আস্তে শুরু করলে পরে তাদেরকে কোনো রকম ধরপাকড় করা যাবে না, তাদেরকে ফলস মামলা দিয়ে জেলে ঢোকানো যাবে না। যদি হয় সেটা কিন্তু এই চুক্তির ভঙ্গ হিসেবে, চুক্তি ভঙ্গ হিসেবে দেখা হবে। তো সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে এইখানে যে মানে ভারতের সঙ্গে একটা সম্পর্ক একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আর একটা বড় খবর যেটা আছে সেটা হচ্ছে এই যে আপনাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে আরো একটা বছর রেখে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কেন? প্রশ্ন উঠতে পারে, তো কেন? যুক্তি আছে তো। এই যুক্তিটা হচ্ছে এখনই যদি তাকে ছেড়ে দেওয়া মানে এ করা হয়, যদি তাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে পরে এই যে 5 বছর তারা ক্ষমতায় থাকবে বলে যেটা আশা করছে, এই 5 বছরে তাহলে পরে আবার নতুন রাষ্ট্রপতি চলে আসবে। এখনই যদি ওনাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওনাকে যখন ছেড়ে দেওয়া হবে 1 বছর বাদে, তখন 1 বছর আওয়ামী লীগে বিএনপি কমপ্লিট হয়ে যাবে সরকার, তাহলে বাকি থাকবে 4 বছর। কিছুটা হাতে ওই আপনার পরবর্তী রাষ্ট্রপতি, যিনি হোক, তিনি হাতে থাকবেন। এটা হচ্ছে একটা প্ল্যান। তাই শাহাবুদ্দিন চুপ্পুকে আপাতত 1 বছরের জন্য রেখে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে। এখন এই হচ্ছে মোটামুটি ব্যাপার। দেখুন আপনাদের সময় কম, আমি ভিডিও দীর্ঘ করব না, কারণ আপনারা এখন অনেকেই ক্লান্ত। তারপরে তো আপনারা ঈদের বাজার হাট করবেন, এমনিই তো ভিউজ আমার লটকাচ্ছে, আপনারা সমস্ত ক্লান্ত আমি বুঝি। আপনারা দেখতে দেখার সময় পাচ্ছেন না, তার মধ্যে ভিডিওকে বাড়িয়ে আর লাভ নেই।
আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনাদের ঈদ সামনে, ঈদ খুব ভালো কাটুক, আমি এই শুভকামনা আপনাদের জন্য জানাচ্ছি। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বর্তমানে রাজনৈতিক সম্পর্ক কোন পর্যায়ে আছে? আওয়ামী লীগকে কি খুব দ্রুত রাজনীতিতে ফিরতে দেওয়া হবে, কিংবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে প্ল্যান করে আওয়ামী লীগ বিভিন্ন জায়গাতে বিএনপিকে ভোট দিয়েছে, তার প্রেক্ষিতে বিএনপির যে বিপুল বিজয় এবং জামাতের যে বাড়াবাতে ছাই, এটার পরিণতি কি হতে যাচ্ছে? আওয়ামী লীগ যে বিএনপিকে ভোট দিল, অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে উপরে থেকে নির্দেশ এসেছিল। বাংলাদেশে আওয়ামী লীগের অনেক যারা নেতা আছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তো অনেক প্রার্থী, তাদের সঙ্গে কথা হয়েছে, অনেক প্রার্থী পরাজিত হয়েছেন, বিজয়ী হয়েছেন। যারা জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিলেন, তারা অনেকে বলার চেষ্টা করেছিলেন যে একেবারে নির্বাচনের শেষ দিকে এসে আওয়ামী লীগের ভোটার যারা আছে তারা ইউটার্ন করে বিএনপির দিকে চলে যাওয়ার কারণে অনেক সম্ভাব্য প্রার্থী তারা বিজয়ী হতে পারেনি। তো এখন এই যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির দিকে সুইং করলেন এবং জামাত যেখানে শতভাগ নিশ্চিত ছিল যে তারাই বিজয়ী হবে, সেই বিজয়টা মূলত বিএনপির ঘরে তুলে দেওয়া হলো। তারেক রহমান সাহেব এখন প্রধানমন্ত্রী, এর বেনিফিট আওয়ামী লীগ আদৌ পাচ্ছে কিনা? সরকার গঠনের একদিন দুদিন পর আওয়ামী লীগের মধ্যে একটা ব্যাপক, যাকে বলা হয়, আশা আকাঙ্ক্ষা দেখা গিয়েছিল। একজন দুজন আওয়ামী লীগ নেতা জামিন পেয়েছিলেন, পরবর্তীতে আবার সেই জামিন স্থগিত করা হয়েছে। আবার বিপরীতমুখী যে ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের অধীনস্থ থানাগুলোকে নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতা যদি জেলখানা থেকে জামিন পান, তাকে যেন শোন অ্যারেস্ট দেখিয়ে, অর্থাৎ অন্য একটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে সঙ্গে সঙ্গে জেলে পড়া হয়। এই হলো অবস্থা চলছে। তার ফাঁকে 7ই মার্চ, যেটা বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে যে রাষ্ট্রীয় আচার ছিল, সেটা তো এই বছর হয়নি। অধিকন্ত যে ঘটনাটি ঘটেছে সেটা হলো কিছু ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাহবাগ চত্বরে এই বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর চেষ্টা করেছিলেন। সেখানে জামাত এবং শিবিরের যারা লোকজন আছেন তারা ব্যাপক আক্রমণ করেছেন, মব তৈরি করেছেন এবং অনেকটা ইনুস জমানার মতো মব তৈরি করেছেন এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। যেভাবে গত 17 মাসে তারা মবের কাছে আত্মসমর্পণ করেছে, একইভাবে এবারও পুলিশ সেই মবের অনুগত থেকে যারা এই যাকে বলা হয় 7ই মার্চের ভাষণ বাজানোর চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমি আজকের এই সময়টা পর্যন্ত মামলা হয়েছে কিনা বলতে পারবো না, তবে গতকাল রাত পর্যন্ত যেটা আমরা জেনেছি যে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তো এই অবস্থাতে আওয়ামী লীগের ফিরে আসাটার সম্ভাবনা কতটুকু, আদৌ এটা সম্ভব হবে কিনা, আগামী দিনের রাজনীতির কী ধরনের সমীকরণ ঘটতে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলাপ আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই তারেক রহমান সাহেবের ব্যক্তিগত অ্যাটিটিউড বোঝার চেষ্টা করুন। তিনি ঠিক শেখ হাসিনা যে কাজগুলোর জন্য নিন্দিত হয়েছিলেন, ঠিক সেই কাজগুলো তিনি বন্ধ রেখেছেন। প্রথমত তিনি কথা বলছেন না। শেখ হাসিনা প্রচুর কথা বলতেন, সে তুলনায় তারেক রহমান সাহেব এই যে কথা বলছেন না, এটা শেখ হাসিনার যে রেজিম, সেই রেজিমের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, শেখ হাসিনা সংবাদ সম্মেলন করতেন অহরহ, তিনি সেই কাজটিও তিনি করছেন না। তারপর শেখ হাসিনা চলাফেরা করতেন প্রধানমন্ত্রীর মতো, একেবারে একটি যাকে বলা হয় রাজাবাদশার যে স্টাইল, বা ধরুন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একজন প্রধানমন্ত্রী যেইভাবে রাজস্বিকতা নিয়ে চালচলন করেন, শেখ হাসিনা ঠিক সেইভাবে চলতেন। বিশ্বের বিভিন্ন দেশে চার্টার প্লেন করে যেতেন, তার সঙ্গে 200-250 সঙ্গী সাথী থাকতেন। তারপর তিনি প্রায়ই গণভবনে সেই রাজকীয় ভোজের আয়োজন করতেন, নৃত্য হতো, গীত হতো, গল্প হতো, কবিতা হতো, আরও কত কিছু। সব মিলিয়ে আরব্য রজনীর যে কাহিনী, সেই কাহিনীর মতোই তিনি তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনটাকে তিনি বর্ণাঢ্য করে ফেলেছিলেন। অন্যদিকে তারেক রহমান সাহেব শেখ হাসিনার এই কর্মটিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি একেবারে নিপাট একজন নিম্ন মধ্যবিত্ত যুবকের মতো চালচলন করেন। তার পোশাক, তার হাতের ঘড়ি, তার প্যান্ট, তার পায়ের জুতো, সব কিছুই
আপনি বলতে পারবেন যে এগুলো দামি জিনিস নয়, সাধারণ মানের জিনিসপত্র তিনি চলাফেরা করেন। তার ব্যক্তিগত যে গাড়িটি রয়েছে, যেটা তার যাকে বলা হয় অফিস থেকে দিয়েছে, অফিস মানে বিএনপি অফিস। তো বিএনপি নেতাকর্মীদের টাকায় কেনা যে গাড়ি, সেই গাড়িতে তিনি চলাফেরা করছেন এবং এই গাড়ির তেল ড্রাইভার বাবদ তিনি রাষ্ট্র থেকে কোনো অর্থ নিচ্ছেন না। এমনকি রাষ্ট্রীয় যে পতাকা, সেই পতাকাগুলো তিনি ব্যবহার করছেন না। তিনি বলে দিয়েছেন যে যেগুলো রাষ্ট্রীয় আচার এবং অনুষ্ঠান হবে সেই ক্ষেত্রে তিনি শুধুমাত্র রাষ্ট্রীয় পতাকা ব্যবহার করবেন, আদারওয়াইজ রাস্তাঘাটে চলাফেরা করার জন্য তার এই ধরনের পতাকা প্রয়োজন নেই এবং তিনি সেটা করছেন না। এর ফলে শেখ হাসিনার সেই যে রাজস্বিক জীবন আর তারেক জিয়ার যে সাধারণ জীবন, এটি আমাদের দেশের যারা আমজনতা তারা ভীষণ রকম মানে পছন্দ করছেন। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে তিনি বড় চেয়ারে বসছেন না, ছোট চেয়ারে বসছেন, মুরব্বীদের দেখলে তিনি উঠে দাঁড়াচ্ছেন, তারপরে কাউকে সালাম দেওয়ার প্রয়োজন হলে মাথা নুয়ে তিনি সালাম দিচ্ছেন, হ্যান্ডশেক করছেন এবং সাধারণত চোখে চোখ রেখে কথা বলছেন না। এবং গত কয়েকদিনে অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আজ অবধি তিনি কারোর সাথে রাগ হয়ে কমান্ডিং সুরে কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলেননি। চেষ্টা করেছেন হাসি মুখে কথা বলার জন্য, আর যেখানে হাসি করা সম্ভব ছিল না সেখানে তিনি চুপ থেকেছেন। তো এই জিনিসগুলো রীতিমতো শেখ হাসিনা, আওয়ামী লীগের জমানা তাদের সবাইকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। আপনি যদি আওয়ামী লীগের যে সকল মন্ত্রী খুব স্টাইলিশ ছিলেন, বিশেষ করে ওবায়দুল কাদের সাহেব ছিলেন, তোফায়েল আহমেদ সাহেব ছিলেন, আরও অনেকে, তারা খুব স্টাইল করে চলতেন, ভালো পোশাক আশাক পরতেন, ভালো গাড়িতে চলতেন, তারপরে তারা যেখানে যেতেন সেখানেই দ্যুতি ছড়াতেন। ঠিক ওইরকমভাবে জনাব তারেক রহমান সাহেব নিজে এবং তার কোনো মন্ত্রী যেন সেই কাজ করতে না পারে তিনি কঠোর সেই নজরদারি রক্ষা করছেন। তিনি যেটা শেখ হাসিনা চালু করেছিলেন যে প্রধানমন্ত্রী নিয়মিতভাবে সচিবালয়ে অফিস করবেন, তো এটা তিনি পালন করতে পারেননি। মাঝে মধ্যে তিনি অকেশনালি বা অর্নামেন্টালি আলংকারিকভাবে তিনি সচিবালয়ের অফিসে যেতেন। এখন তারেক রহমান সাহেব এটাকে নিয়মিত করছেন, তিনি নিয়মিত অফিসে যাচ্ছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে হাজিরা দিচ্ছেন। এর ফলে কি হলো, সরকারি কর্মকর্তা এবং মন্ত্রীদের মধ্যে রীতিমতো দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। মন্ত্রীদেরকে দেখা যাচ্ছে যে তারা নিজেরা ব্যাগ হাতে, ব্রিফকেস হাতে তারা দৌড়দৌড়ি করে মন্ত্রী পরিষদের বৈঠকে যাচ্ছেন, মন্ত্রণালয়ে যাচ্ছেন। সচিবালয়ে সাধারণত যেভাবে দালাল ফড়িয়েদের একটা ভিড় থাকতো, সেই ভিড় অনেকটা কমে গেছে। এই প্রতিটি কাজই আওয়ামী লীগের জন্য রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এবং এই কাজগুলো যদি ঠিকমতো চলতে থাকে, তাতে করে এই যে বর্তমানে যে অর্থনৈতিক সংকট আছে, ব্যবসা বাণিজ্য মানে খারাপ বা মব হচ্ছে, অনেক ক্ষেত্রে সরকারের যে যা করা উচিত সেই কাজগুলো সরকার করতে পারছে না, এই বিষয়গুলো নিয়ে মানুষজন মাথা ঘামাবে না। আমাদের দেশের মানুষজন আসলে আনন্দ উৎসব করতে পছন্দ করে। আমাদের দেশের মানুষ দেখা গেল বাড়িতে আপন কেউ মারা গেছেন, দাদা মারা গেছেন, দাদি মারা গেছেন, কাফনের কাপড় আনার জন্য বাজারে গেছেন, তো পথে দেখা গেল সাপের খেলা হচ্ছে, বা বটগাছের নিচে বসে কোনো জটাধারী সন্ন্যাসী তারা দোতারা বাজিয়ে গান ধরেছে, মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। এখন যে লোক কাফনের কাপড় কেনার জন্য বাজারে যাচ্ছিল, আতর কেনার জন্য বাজারে যাচ্ছিল, সে তার যে আত্মীয় মারা গেছে সেটা ভুলে গিয়ে বটগাছের তলায় বইরে গিয়ে যে গান গাচ্ছে মদিনা যাব কেমনে, সেই গান সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। এই হলো আর্তভোলা বাঙালির স্বাভাবিক চরিত্র। বাঙালি সম্পর্কে নানাজনে নানা কাহিনী লিখেছেন। প্রখ্যাত বাঙালি বুদ্ধিজীবী শ্রী নীরজচন্দ্র চৌধুরী, তার দুটো খুব অমূল্য গ্রন্থ রয়েছে, একটা হলো বাঙালি জীবনের রমণী, আর একটা হলো আর্তঘাতী বাঙালি। এই দুটো বই যদি আপনারা পড়েন, অসাধারণ ধারণা পেয়ে যাবেন এই জাতিগোষ্ঠীর সম্পর্কে। তো সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে থেকেছেন, তিনি সেখানে তিনি বা তার যারা লোকজন রয়েছেন, বিএনপির গবেষণা সেল, আমি একবার ওই যে একজন খুব উগ্রবাদী আওয়ামী লীগ নেতা ছিলেন আহমদ হোসেন, যার সঙ্গে আমার একটা টক শোতে বেশ হট টক হয়েছিল, তো সেখানে আমি বলেছিলাম যে বিএনপির একটা গবেষণা সেল আছে। আর এই কথা শুনে তিনি তেলে বেগুনে জ্বলে গেলেন। তিনি বললেন যে নো, বিএনপির কোনো গবেষণা সেল নেই, বিএনপির যদি কোনো কিছু থেকে থাকে সেটা হলো বিএনপির জঙ্গিবাদী সেল আছে, বোমা মারার সেল আছে। তো সেই কথা, তার যে সেই আবেগপূর্ণ ভাষণ যে কতটা অসাড় ছিল, এটা এখন এই অল্প কয়েকদিনের যে বিএনপির কার্যক্রম
সেই কার্যক্রম দেখলে বুঝতে পারবে যে তারেক রহমান সাহেব তার যে 2001 থেকে 2006 সনের ড্রেস কোড, তার চলা ফেরা, কথাবার্তা, বন্ধু বান্ধব যা কিছু আছে, এটার 1% আপনি এখন দেখতে পাচ্ছেন না। ফলে তার যে গবেষণা সেল, বিএনপি যে গবেষণা সেল, এটা তাকে প্রস্তুত করেছে। আগে তিনি যে ভাষায় কথা বলতেন, এখন তিনি সে ভাষায় কথা বলছেন না। আগে যে ভাষায় তাকাতেন এবং যে ধরনের উদ্যত আচরণ তার মধ্যে ছিল বলে শোনা যায়, তার একটু উদ্যত আচরণ গত এই উনি ক্ষমতায় গ্রহণ করার পর থেকে আজ অবধি, তার তো প্রায় 3 মাস হয়ে গেল, তো আজ পর্যন্ত সেই ঘটনা কিন্তু ঘটেনি। এর বাইরে তিনি যে সকল সিদ্ধান্তগুলো নিয়েছেন, নিয়োগ, বদলি, মন্ত্রিপরিষদ গঠন, তারপরে বিভিন্ন জায়গাতে রিশাফেল করা, এরপরে যখনই কোনো একটা অভিযোগ আসছে সেই অভিযোগ আমল নিয়ে সঙ্গে সঙ্গে সেখানে অ্যাকশন নেয়ার ক্ষেত্রে তিনি যে গতি দেখাচ্ছেন, এতে করে আওয়ামী লীগের যে জমানা, সেই জমানার সম্পর্কে মানুষের যে আবেগ আছে, সেই আবেগ বেশি দিন থাকবে না। আমাদের দেশে বোঝার চেষ্টা করুন, মানুষ সেই খালি গায়ে থাকে, খালি গায়ে থাকে। গ্রামের অনেক মানুষ একটা গামছা পরে সেই সারাদিন কাটিয়ে দেয়, তার আর কোনো বস্ত্র প্রয়োজন হয় না। ওই গামছাটা সে কাঁচা দিয়ে খেতে কাজ করে, তারপরে শেষে উলঙ্গ হয়ে কোনো নদীতে সে গোসল সেরে নেয়, সে গামছা দিয়ে সে মুছে নেয়। তারপরে শেষে সে প্রাকৃতিক যে কর্ম, সেটা কোনো খাল বিল নদী নালা থেকে বা কোনো বনের মধ্যে গিয়ে সেই কাজগুলো সে করে। তারপরে সকালবেলা সে হয়তো মরিচ দিয়ে বা পেঁয়াজ দিয়ে একটু ভাত খায়। রাতে এসে সে বউয়ের সাথে ঘন্টাখানিক ঝগড়াঝাটি করে বলে যে যা খাবো না, আরে গালি দিয়ে বলে খাবো না, তো রান্না করা খাবার খাবো না বলে না খেয়ে সে ঘুমিয়ে থাকে। আবার গভীর রাত্রে উঠে চুপি সে চুরি করে ভাত খেয়ে আবার ঘুমিয়ে থাকে, বউ যেন টের না পায়। এই যে বাঙালির অদ্ভুত চরিত্র, বাঙালি গুল খায়। ওই যে জর্দা আছে না, সে মানে মুখের মধ্যে আপনি গ্রামে দেখবেন ভাত পায় না, ঠিক মতো কাজ করে না, কিন্তু তার মানে মহিলা এবং পুরুষ এদের কোমরে মানে গুলের প্যাকেট পাবেন, মুখের মধ্যে কতগুলো গুল দিয়ে তারা ঘুরতে থাকে। এরা জর্দা খায়, এরা গুয়া খায়, গুয়া মানে সুপারি খায়, তারপরে এরা যেভাবে চুন খায়। এই অদ্ভুত একটা জাতি, সেই অদ্ভুত একটা জাতির মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন এবং জাতিকে তার সেই মনের যে জায়গাগুলো সেখানে শান্তি দিতে পারেন, তাহলে আপনি তাদের পেটে খাবার না দিলেও চলবে। তাদের সকাল বিকাল পাছার উপরে যদি আপনি দরম করে চাবুক মারেন, তাহলে তারা মাইন্ড করবে না। তারপরে বলবে যে এরা সাহেবের জাত, এদের জন্ম হয়েছে আমাদেরকে চাবুক মারার জন্য, আর আমরা 200 বছর ধরে এদের গোলামি করব, এটাই আমাদের তকদিরে লেখা ছিল। তো সেই অর্থে বিএনপি যে কাজকর্মগুলো করছে, তারেক রহমান সাহেব যে কাজকর্মগুলো করছে, তাতে করে আওয়ামী লীগের আগামী দিনে ফিরে আসার জন্য নতুন ন্যারেটিভ লাগবে, নতুন সুযোগ লাগবে। আদারওয়াইজ মানুষজন এখন যে অবস্থায় চলছে, আওয়ামী লীগের নাম সকাল বিকেল কতটা স্মরণ করে, সেটাই দেখার বিষয়।